আমরা কি এখনই খুব ভালো আছি? আমরা আমরা মানে বলতে আমি বলছি যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? কি যথেষ্ট পরিমাণ ভালো আছেন? 5ই আগস্টের পর থেকে আপনি বেশি পরিমাণ ভালো আছেন? হ্যাঁ, বিএনপি রেজবি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে আজকের এই ভিডিওতে, যে আসল ঘটনাটা কি। আপনার কি ভালো আছেন? পুরো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমরা কি এখনই খুব ভালো আছি? আমরা আমরা কি মানে বলতে আমি বলছি যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। এটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। সারা জাতি, সাধারণ মানুষ যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয়, এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না, এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা তো একটু নারীর প্রতি, একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সরাসরি অপমান করা, এটা তো আমরা প্রত্যাশা করি না। এটা তো কোনো মানুষ প্রত্যাশা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। অনেকে বঞ্চিত ছিলেন, বঞ্চিতরা অনেকে তাদের বঞ্চনার হয়েছে, শেষ হয়েছে, তা অনেকেই প্রমোশন পেয়েছেন। তাহলে এখন আপনার মাঠ লেভেল শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত, মনে হচ্ছে বিভিন্ন গডফাদার, আমরা শামীম ওসমান গডফাদার শুনতাম, আমরা ওই অ্যানিদের এলাকায় তাহেরে গডফাদার শুনতাম, তো এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে, তারা আতঙ্কিত হয়ে পড়ছে। যদি পরিস্থিতি এই হয়, পুলিশ যদি বলে যে না ধর্ষণ না শ্লীলতাহানি, এটা ব্যঙ্গ করা নয়। মামলা যদি 3 দিন পরে না হয়, চোখের সামনে এই কারণ বাজারের পাশ দিয়ে আসতে গেলেই দেখি একবারই কোনো সিএনজি থেকে চট করে আপনার সোনার চেন কোনো মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে একদিকে। তো এই পরিস্থিতি তো মানুষ কখনোই মেনে নিতে পারে না, এইটা কাম্য হতে পারে না। আজকে খুব দ্রুত গতিতে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার কে কোথায় আছে? আমরা বিএনপি পরিবারের মাধ্যমে অনেকেই গেছি, অনেকেই হাহাকার করেছে। কারো পরিবারে হয়তো ছেলেটা মানুষ হবে, তারপরে সে একটা চাকরি পাবে, পরিবারটা দেখবে। এখন পরিবার দেখার কেউ নেই, বা যে বাড়িতে একজনই উপার্জনক্ষম, বিশেষ করে রিক্সাওয়ালারা। আমি 17টা রিক্সাওয়ালার বাসায় গিয়েছি, কি মানবতর জীবন সেখানে। সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে নেই, এখন সেই পরিবারটা কি হবে? তো এগুলো তো রাষ্ট্র যদি এগিয়ে না আসে, তাহলে তো কোনো ব্যক্তির পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে সব কিছুতে দেখা সম্ভব নয়। এটা রাষ্ট্রের অতি দ্রুত এই জিনিসগুলো দেখা দরকার। সেটা না হয়ে কি হচ্ছে সারা দেশে, আমাদের সমন্বিত যে আমাদের সংস্কৃতি, সমন্বয়ের যে সংস্কৃতির ধারা, সেই ধারাকে ভেঙে ফেলা হচ্ছে। কেন এগুলো হতে যাবে কেন? যে যেটা করছে, যে মাজারে যেতে চায়, মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে।
কেন চুয়াডাঙ্গায় 300 বছরের পুরনো আপনার দরগা শরীফ সেখানে ভেঙে ফেলতে হবে? কারা এটা করছে? কেন বসন্ত বরণকে আপনার কি বলে বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে? কেন আপনার নাটক করতে বাধা দেওয়া হচ্ছে? আমাদের যে সমন্বয়ের সংস্কৃতি এবং আমাদের যে অগ্রযাত্রার সংস্কৃতি, আমরা যেমন আজান দিলে মসজিদে যাব, আবার ঠিক তেমনি আমরা একসময় নজরুল জয়ন্তী করেছি, আমরা রবীন্দ্র জয়ন্তী করেছি, আমরা বিভিন্ন নাটক অনুষ্ঠান করেছি। আমাদের একাত্তর তো আমাদের অসংখ্য গান এবং উদ্দীপনামূলক গান নাটকের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। আজকে সেইগুলোকে আঘাত করা হচ্ছে কেন? এটাও তো মনে করি যে একটা পরিকল্পিত কোনো মানে মাস্টার প্ল্যানের অংশ কিনা। আপনার কখনোই একমাত্রিক একটি দেশ হতে পারে না। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতির একটা রূপ আছে। শেখ হাসিনা চেয়েছেন একমুখী একমাত্রিক, যা কিছু ইসলামিক, যা কিছু মুসলিম সংস্কৃতির অংশ সেটাকে তিনি মুছে ফেলতে চেয়েছেন। আমরা সেটারও বিরুদ্ধে। আবার বসন্ত বরণ হবে না, আবার পয়লা বৈশাখ হবে না, এখানে আমাদের নানা নাটক, কৃষ্টি, কালচারের চর্চা হবে না, এটা তো হতে পারে না। আমাদের সেই চর্চাও আমাদের থাকতে হবে। এটাই তো একটা বহুমাত্রিক সমাজের লক্ষণ এবং গণতন্ত্রে এগুলোকে স্বীকৃতি দেয়। আমাদের নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রাম, 16 বছর ধরে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগতভাবে সেটা করে এসেছি। এর মধ্যে কত জনের যে জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তার শেষ নেই। কিন্তু আমরা চেয়েছি সেই সমাজ, যে সমাজে প্রত্যেককে ধারণ করে, যে সমাজ প্রত্যেককে সেখানে লালন করে। হ্যাঁ, অশ্লীলতা, খারাপ জিনিস আমরা বর্জন করব, কিন্তু যা দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে এসছে সেটা কেন বন্ধ থাকবে? যাই হোক, আজকে এখানে যারা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাদের জন্য আমরা বিএনপি পরিবার যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা বিএনপি পরিবারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এখানে এই ধরনের মহতী উদ্যোগগুলো তারা করে এসছে। আমরা তো শুধু জুলাই আগস্টের বাড়িতেই বেশিরভাগ গেছি, কিন্তু আজকে এই ধরনের একটি মানে ব্যাধি যেটা সহজে সারার মতো নয়, সেই আক্রান্ত মানুষদেরকেও আমরা দিচ্ছি। এখানে পাবেল ভাই ঠিকই বলেছেন যে দেখুন, মানে সমস্ত স্বৈর শাসকরা ফ্লাইওভার দেখায়, মেট্রো রেল দেখায়, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, এগুলো দেখায়, কিন্তু ভালো হাসপাতাল গড়ে তোলে না। চিকিৎসা যে বাজেট, সে বাজেট একই রকম থাকতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে করোনার সময় এত যে বিপর্যয়, করোনার পরেও কিন্তু বাজেট বৃদ্ধি করেনি। তাই করোনার সরঞ্জাম মোকাবেলা অত্যন্ত কষ্টকর হয়েছে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত যে ব্যাপক বিপর্যয় বাংলাদেশে ঘটেনি। আপনারা দেখবেন যে ডিকটেটরশিপ যেখানে আছে সেখানে আপনার হাসপাতাল নেই, সেখানে প্রাইমারি স্কুল ভালো নেই, স্কুল নেই, কিন্তু ফ্লাইওভার তারা দেখাবে। কারণ যেখান থেকে অবৈধ টাকা উপার্জন করা যায় এবং টাকা পাচার করা যায়, সেই কাজগুলোই তারা করেছে। রেন্টাল বিদ্যুতে তারা সেটা করেছে। আজকেও খবরের কাগজে দেখলাম যে দরবেশ বাবাজি বলেন একজনকে জেলখানায় আছে, তার 372টা ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে। তো এইগুলোর মাধ্যমেই তো টাকাগুলো গেছে। কিন্তু এই দেশের চিকিৎসার যেটা আমূল পরিবর্তন হওয়া দরকার, সেইটা কখনোই হাত দেয়নি শেখ হাসিনা। টাকা সব বাইরে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা এবং তার দলের হুমরা চুমরারা, কিন্তু একটা ভালো স্কুল নির্মাণ গ্রামে গঞ্জে, সেখানে টিফিনের ব্যবস্থা হবে, সেখানে নানা কিছু ব্যবস্থা হবে, পোশাক থাকবে, সেগুলো তিনি করেননি। গ্রামে গঞ্জে শহরের যে মানে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটা যে গ্রাম পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে হবে, সেই ব্যবস্থাটা তিনি করেননি। এটাই হচ্ছে ফ্যাসিস্টদের লক্ষ্য, এটাই হচ্ছে ডিক্টেটর একনায়কদের লক্ষ্য। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি তো শুনতেই পারলেন নাকি যে রেজভির যে গুরুত্বপূর্ণ কথাগুলো। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।